আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে আজকে কথা বলবো, যেটি 7 কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে যারা এনইউতে রয়েছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। দুজনেরই সিলেবাস, দুইটা ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু এটি কভার করবে আজকের এই আলোচনাটা। জটিল কোশ্চেনটা হচ্ছে, যে কোশ্চেনটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ভান্ডারের তত্ত্বের স্বীকার্য এবং ভান্ডারের তত্ত্বটা কি সে সম্পর্কে আলোচনা আর কি, স্বীকার্য সীমাবদ্ধতা আলোচনা। স্বীকার্য সমূহ মানে হচ্ছে যে সমস্ত অ্যাজাম্পশন বা যে সমস্ত প্রপোজাল বা যে সমস্ত লজিক্স তিনি সামনে রেখেছেন সেগুলোকে আমরা স্বীকার্য বা পোস্টুলেটস বলি ইংলিশে। আর যেগুলো হচ্ছে লিমিটেশন রয়েছে, যেগুলোকে ব্যাখ্যা করতে পারে নাই, সেগুলোকে আমরা লিমিটেশন আকারে শো করি। এই কোশ্চিনটা এই কোশ্চিনটা আরো অনেকভাবে পরীক্ষায় বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে এসেছে। সেই কোশ্চিনগুলো কতগুলো ফর্মে আসছে সেগুলো আমরা একটু দেখে নিই। জটিল যোগের ক্ষেত্রে ভান্ডারের তত্ত্বের প্রয়োগ আলোচনা করো, এটি একটা কোশ্চিন। এই কোশ্চেনগুলো যে যে লিস্টগুলো আমি বলছি আপনাদের সামনে, সেগুলো সবগুলো কিন্তু আমাদের নোটে দেওয়া আছে সুন্দর করে। কত রকম ভাবে কোশ্চেনগুলো এসেছে, যেমন 2007 সালে, 2008 সালে, 9, 10, 11, 12, 13, 14, 17, 18 ঢাকা বিশ্ববিদ্যালয়, 17 ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গাগুলোতে আসছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত কলেজগুলোতে, হ্যাঁ। তো এখন হচ্ছে তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে ট্রানজিশন মেটালস বা কমপ্লেক্স কম্পাউন্ডকে যদি বুঝতে হয় তাহলে এই কনসেপ্টটা খুব জরুরি হবে। আর তাহলে কোশ্চেন গুলো কত ভাবে আসছে সেগুলো আমরা একটু জেনে নিই। কোশ্চেন গুলো প্রথমত আসছে হলো যে ভান্ডারের তত্ত্ব আলোচনা স্বীকার্য, তারপরে সন্নিবেশ সংখ্যা কি, এবং হচ্ছে ভান্ডারের যৌগের তত্ত্বের আলোকে আলোচনা করো, হ্যাঁ, এবং সীমাবদ্ধতা লেখো, এভাবে আসছে। অথবা আসছে হলো জটিল যৌগ সম্পর্কিত ভান্ডারের তত্ত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো, এটি এইভাবে আসছে। আরেকটা আসছে জটিল যৌগের ক্ষেত্রে ভান্ডারের তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানে এই কোশ্চেনগুলো এইভাবে 4-5টা ফর্মে হতে পারে। তো এই 4-5টা ফর্মই কিন্তু আমরা সুন্দর করে আমাদের যে নোট আছে সেই নোটে আমরা উল্লেখ করে দিয়েছি। সো এখান থেকে আপনি এটা নিতে পারবেন। আর হচ্ছে আহ, এইটি এই কোশ্চেনটা আমরা মূলত বোঝার চেষ্টা করব আজকে। এখন হচ্ছে যে এই ভান্ডারের তত্ত্ব যদি আপনাকে বুঝতে হয়, বুঝতে হলে আপনাকে কতগুলো ব্যাকগ্রাউন্ড জিনিসের পুরো একটা কনসেপ্ট থাকতে হবে। অর্থাৎ আমাদের যে আহ, আগের যে আলোচনাগুলো, আগের যে আলোচনা করেছি আমি এই চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারের আলোচনাগুলো আপনাকে পুরোপুরি জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে এইটি এবং যদি আপনার বেসিক ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ভালো না থাকে তাহলে এটি বোঝাটা একটু কঠিন হবে। কারণ এই ভান্ডারের তত্ত্বের সাথে আরো কতগুলো জিনিস জড়িত আছে, হ্যাঁ। তো সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে, অবশ্যই কিছু বেসিক আপনার থাকলে এই আজকের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আর যদি বেসিক না থাকে তাহলে বুঝতে কষ্ট হবে। এবং সেই ক্ষেত্রে আপনারা আগের এই ভিডিওর আগের যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলো আপনাকে দেখে আসতে হবে, তাহলে ওখানে আমরা ডিটেলস আলোচনা করেছি। এখন হচ্ছে যে তারপরে আমি সংক্ষেপে একটু আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে প্রাইমারি ভ্যালেন্সি কি আর সেকেন্ডারি ভ্যালেন্সি কি। তো প্রাইমারি ভ্যালেন্সি মানে প্রাথমিক যোগ্যতা যেটা, সেটি আমরা যদিও ইন্টারমিডিয়েট কনসেপ্ট, তারপর আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আম, এখানে বলা হচ্ছে যে প্রাইমারি ভ্যালেন্সি বলতে বোঝায় নেতিবাচক আয়নগুলির আয়ন, অর্থাৎ নেগেটিভ আয়ন। নেতিবাচক আয়ন মানে নেগেটিভ আয়ন সংখ্যা যা কেন্দ্রীয় ধাতব আয়নের চার্জের সমতুল্য। অর্থাৎ কেন্দ্রীয় ধাতব আয়নের চার্জের সমতুল্য। যদি কেন্দ্রীয় ধাতব আয়ন 3টা প্লাস হয় তাহলে 3টা মাইনাস থাকবে, সেগুলোকে হচ্ছে প্রাইমারি যোগ্যতা হিসেবে ধরা হয়। এটি ধাতুর মূল জারণ সংখ্যা অবস্থান প্রতিনিধিত্ব করে। মানে জারণ সংখ্যা যত হবে প্রাইমারি আয়নের সংখ্যাও তত হবে। অর্থাৎ ধাতুর জারণ সংখ্যা যদি +3 হয়, 3 হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই মূল যে ভ্যালেন্সির যে নেতিবাচক আয়নগুলো সেটার সংখ্যাও কিন্তু 3 হবে এবং আলটিমেটলি এটি টোটাল চার্জটা 0 হবে। তাই তো? যেমন ধরেন এখানে আমরা এখানে দেখেছি সমন্বয় যৌগ বিবেচনা করুন। সিউ NH3, এখানে সমন্বয় যৌগ বলতে কোঅর্ডিনেশন কম্পাউন্ড CnH3 4 Cl2 Cl। এখানে দেখেন মাইনাস চার্জ আছে এখানে কয়টা, এখানে হলো Cl2 আর Cl, মানে 3টা ক্লোরিন আছে। এই 3টা ক্লোরিনই আপনার হচ্ছে যে প্রাইমারি যোগ্যতা নির্দেশ করবে এবং হচ্ছে যে এখানে -3 হবে। তাহলে কোবাল্ট আমরা জানি +3, তাহলে +3 আর -3 টোটাল চার্জটা 0 হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এইটা কিন্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আগে করা হয়েছে, আমি যা শুধু সংক্ষেপে যাচ্ছি। NH3 একটা নিরপেক্ষ লিগ্যান্ড, তাহলে এখানে প্রাইমারি যে ভ্যালেন্সি সেটা বুঝলেন। সেকেন্ডারি ভ্যালেন্সির ক্ষেত্রে একটু আমরা ধারণা নিব। সেকেন্ডারি ভ্যালেন্সি এলে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে আগে। সেকেন্ডারি ভ্যালেন্সি হলো একটি কেন্দ্রীয় ধাতু আয়নের সাথে লিগ্যান্ডের সংযুক্ত হওয়ার সংখ্যা। অর্থাৎ একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে মোট কতগুলো, একটু পরে দেখবো আমরা, একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে মোট কতগুলো
লিগ্যান্ড যুক্ত হচ্ছে সেগুলো। এখন লিগ্যান্ড কি, লিগ্যান্ড কত প্রকার, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আলোচনা অনেক আগে হয়েছে। সেই ভিডিওটা যদি আপনি না করে থাকেন ক্লাসগুলো, তাহলে সেটা আগে করে আসতে হবে। আচ্ছা, এখন এখানে এখানে দেখেন, এই যে উদাহরণটা দেখেন, এই উদাহরণে আমরা দেখতেছি কোবাল্টের সাথে 6টা NH3 যুক্ত আছে, মানে এটা হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ড সেকেন্ড, তার মানে একটা জিনিস বুঝতে পারলেন যে সেকেন্ডারি যে ভ্যালেন্সি গুলো বা এগুলো কিন্তু ওই আপনার লিগ্যান্ড হিসেবে যুক্ত থাকে। সুতরাং এখানে আমাদের এই ক্ষেত্রে কোবাল্টের সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে? 6। কেন? এটা লিগ্যান্ড হিসেবে যুক্ত আছে 6টা। আচ্ছা, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে লিগ্যান্ড হিসেবে যুক্ত থাকে এরা, সেকেন্ডারি ভ্যালেন্সি গুলো। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা আমরা চলে যাব হচ্ছে আহ আরেকটা আলোচনায়। আহ, আচ্ছা, আচ্ছা, এইখানে দেখেন প্রাইমারি ভ্যালেন্সির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এই জিনিসটা আমাদেরকে কোথায় হেল্প করবে। একটি হচ্ছে কোশ্চেনের উত্তর করতে হেল্প করবে, আর একটা হচ্ছে আমরা যে ভ্যালেন্স বন্ড থিওরি, সরি, ভ্যালেন্স ভার্নারের তত্ত্ব আমরা যে বুঝবো, এই ভার্নারের তত্ত্ব বোঝার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। আমরা প্রাইমারি ভাবে দুটো জিনিসের বেসিক ধারণা নিলাম, ডিটেলসে আমরা আলোচনা করেছি আগে, সুতরাং আপনাদেরকে একটু রিমাইন্ড করানোর জন্য, একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি জিনিসটা কি, আর সেকেন্ডারি ভ্যালেন্সি জিনিসটা কি, এই দুটো জিনিস আমরা দেখলাম। যাদের কনসেপ্ট মানে ভালো নেই এই দুটো সম্পর্কে, বুঝতে পারেন না যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, কিভাবে বার করতে হয় জারণ সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার কি, কোঅর্ডিনেশন নাম্বার কিভাবে বের করতে হয়, 6 কোঅর্ডিনেশন নাম্বার কেন বলছি, 4 কোঅর্ডিনেশন নাম্বার কেন বলছি, ইত্যাদি, এই বিষয়গুলো যাদের ধারণা নেই তাদের ক্ষেত্রে এই ভার্নারের তত্ত্ব বোঝাটা অনেক কঠিন হতে পারে। বাট আমি চেষ্টা করব সহজ করে উপস্থাপন করার। এক আর দুই হচ্ছে, যাদের ধারণা নেই তারা আগের ক্লাসগুলো পড়ে আসবেন, তাহলে পরে এই ভিডিওটা ক্লাস এই তত্ত্বটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রাইমারি ভ্যালেন্সির বৈশিষ্ট্য দেখেন, এটি একটি ধাতব ধনাত্মক চার্জ বা অক্সিডেশন নাম্বার সংখ্যার সমান। মানে ওই যে যদি কোবাল্ট 3 আয়ন, দেখেন এই জিনিসটা খেয়াল করেন, এখানে এখানে দেখেন সিও, হ্যাঁ, যেমন হচ্ছে লাল কালার, আপনি যখন CO3+ লিখছেন, কোবাল্ট 3+ লিখছেন, তখন কিন্তু এখানে একটা জিনিস আপনি বলে দিচ্ছেন যে এর জারণ সংখ্যা আপনি 3 বলে দিচ্ছেন। তার মানে আমার লিগ্যান্ড যে প্রাইমারি ভ্যালেন্সি যেগুলো নেগেটিভ আয়ন, সেই নেগেটিভ আয়ন কয়টা থাকবে এখানে? 3টা থাকবে। ক্লিয়ার? এটা নর্মালি, এটি ব্যতিক্রম যে নেয় তা না কিন্তু, নর্মালি এটা ধরে রাখেন, প্রাইমারি ভ্যালেন্সি সবসময় ধনাত্মক হয়। তাহলে এখানে একটি ধাতু ধনাত্মক চার্জ বা অক্সিডেশন নম্বরের সংখ্যার সমান, মানে C+3, এবং এই প্রাইমারি ভ্যালেন্সি সবসময় ধনাত্মক ধনাত্মক হয়, মানে ওই যে +3 দিয়ে আমরা ডিনোট করি মেটালের ক্ষেত্রে। এটি একটি ধাতুর আয়নিক যৌগের গঠনকে নির্দেশ করে, কারণ +3, এই যে 27 CO3+, এই যে এইটা CO কোবাল্ট 3+, এইটি দিয়ে আপনি একটা এই কোবাল্ট মেটালের একটা ইলেকট্রনিক কনফিগারেশন পান, যে লাস্টের 27 যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে +3 কনফিগারেশন ডেফিনেটলি ভিন্ন। আমরা যদি একটু এটা আপনাকে দেখাতে, একটু পরে দেখাচ্ছি আমি। প্রাইমারি ভ্যালেন্স একটি ধাতু নির্দিষ্ট রাসায়নিক বৈশিষ্ট্য নির্দেশ করে, অবশ্যই এটি একটি ধাতু স্থিতিশীলতা নির্দেশ করে। তো এটি হচ্ছে স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা দুটোই নির্দেশ করে। কিভাবে? যেমন ধরেন যে এখানে +3, এইটার গঠন যদি আপনি অ্যানালাইসিস করেন, এটা যদি কোনো মানে কি বলে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করে, তাহলে এটা মোস্ট স্টেবল। যদি না করে তাহলে এটা অনেকটা আনস্টেবল। এই জন্যই বলছে এই কথাটা বলা হয়েছে। তো আচ্ছা, আমরা এখন নেক্সট স্লাইডে যাবো, আর ওই জিনিসটা আমরা একটু পরে দেখতেছি, ইলেকট্রনিক কনফিগারেশনটা। দেখাচ্ছি আমি। ইলেকট্রনিক কনফিগারেশন, এই দেখেন, এইখানে দেখেন, আমরা জানি যে ডিতে, ডিটা পরে আসছে, আমরা এখানে এই জায়গাটায় দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কোবাল্ট, এটি হচ্ছে আমার নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন, তাই না? এখানে দেখেন কোবাল্ট হচ্ছে কত, 27। তাহলে যোগ করেন, চারটা ছয়টা, 6 আর 4 10, 10, 10 6 16, 17 18, 18 19 20, 20 আর 7 27। কিন্তু কোবাল্ট 3 যখন, কোবাল্ট 3 ইলেকট্রনিক কনফিগারেশন এইটা, এটা 3, দেখেন 3S এর পরে 3P চলে আসছে, 3S 3P, তারপরে 3D আসার কথা, 4S আসছে। নিশ্চয়ই এই কেন আসছে এটা, এইটা নিশ্চয়ই আপনারা জানেন। এইটা নিশ্চয়ই আপনারা জানেন, আমি ধরে নিচ্ছি যে জানেন। যদি কেউ না জানেন, তার মানে বুঝতে হবে যে আপনার বেসিক অনেক দুর্বল, এবং সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন, সেক্ষেত্রে আমি আপনার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। বাট এই যে চেঞ্জ, এটি হচ্ছে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ কোবাল্ট, অ্যান্ড দেন এটি হচ্ছে কোবাল্ট 3 আয়ন। তো এই কোবাল্ট 3 আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা। এবং এখানে কেন D5 হয়েছে এবং কেন 4S1 হয়েছে, নিশ্চয়ই এই ব্যাখ্যা আপনারা জানা, তাই না? সুতরাং ওই ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না, কারণ এটা সময় নিয়ে নেবে, কারণ আমাদের আলোচনা আজকে বিষয় ওইটা না। সো হচ্ছে যে আমরা
চলে যাচ্ছি হচ্ছে আগের স্লাইডে। আচ্ছা, প্রাইমারিটা আমরা দেখছিলাম। প্রাইমারিটা দেখছি আমরা। আমরা প্রাইমারি দেখছি আমরা। সে প্রাইমারি বৈশিষ্ট্যগুলো দেখলাম। সেকেন্ডারি দেখেন, এটি একটি কেন্দ্রীয় ধাতব আয়নের সমন্বয় সংখ্যার সমান। কেন্দ্রীয় ধাতব আয়নের সমন্বয় সংখ্যার সমান মানে কোঅর্ডিনেশন নাম্বার সংখ্যা, অর্থাৎ আমরা সেকেন্ডারি ভ্যালেন্সি দিয়ে সেকেন্ডারি ভ্যালেন্সি দিয়ে আমরা কি করতে পারি, কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ডের, কোনো একটা জটিল যৌগের নাম্বার অফ কোঅর্ডিনেশন, দ্যাট ইজ কয়টা কোঅর্ডিনেশন নাম্বার কত সেটা বলতে পারি। খুব ভালো করে মনে রাখেন, এটা খুব কাজে দিবে এটা। এটি একটি ধাতুর ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে না। এই লাইনগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই সেকেন্ডারি ভ্যালেন্সি এটি হচ্ছে ডিরেক্টলি যুক্ত থাকে কিসের সাথে? ইলেকট্রনিক কনফিগারেশনের সাথে না, ইলেকট্রনের সাথে না, কোনো সাবঅরবিটালের সাথে তাও না। তার সাথে এটি হচ্ছে কেন্দ্রীয় মেটালের সাথে। কিভাবে? লিগ্যান্ড হিসাবে। এখন লিগ্যান্ড হিসাবে যুক্ত থাকার শর্ত কি কিছু কিছু আছে। লিগ্যান্ড কাকে বলে? লিগ্যান্ডগুলো কিভাবে যুক্ত হতে পারে, নিশ্চয়ই এটা সম্পর্কে আলোচনা করেছে আগে। আচ্ছা, এবার আসি। এটি একটি ধাতুর সমন্বয় যৌগ গঠনের ক্ষমতাকে নির্দেশ করে, অর্থাৎ কতগুলো কোঅর্ডিনেশন যৌগ বা কোঅর্ডিনেটেড কম্পাউন্ড গঠন করতে পারবে তার হচ্ছে ক্ষমতাকে নির্দেশ করে, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে তার জিওমেট্রিও নির্দেশ করে। কয়টা কোঅর্ডিনেশন নাম্বার যুক্ত আছে সেটির অনুযায়ী তার জিওমেট্রি মানে নির্ধারিত হয়। তো সেই বিষয়টা আমরা তাহলে বুঝলাম যে সেকেন্ডারি ভ্যালেন্সি গুলো বেসিক্যালি কানেক্টেড অ্যাজ এ লিগ্যান্ড কার সাথে? সেন্ট্রাল অ্যাটমের সাথে। এই সেন্ট্রাল অ্যাটমের সাথে লিগ্যান্ড হিসেবে যুক্ত থাকে। লিগ্যান্ড মানে ডোনেট করে ইলেকট্রন, ডোনেট করে যুক্ত থাকে। মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে অ্যামোনিয়া দুইটা ইলেকট্রন দান করে দেয়, তাই না? আমরা দেখবো একটু পরে। এই যে এখানে দেখেন, এখানে এই যে এই যৌগটা দেখেন, এখানে দেখেন আমরা আমরা হচ্ছে যে আহ, যদি আপনি ডট ব্লকে বাদ দেন, ডট ব্লকে বাদ দিয়ে এখানে অ্যামোনিয়া কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই যে পাঁচটা আর ছয়টা, এই যে ছয়টা যে অ্যামোনিয়া যুক্ত আছে আমাদের এখানে, এই ছয়টা অ্যামোনিয়া যুক্ত আছে কোনোটা ডট দিয়ে। এবং দেখেন এই যে এখানে অ্যামোনিয়ার সাথে এই যে ডট, একদম স্ট্রেট লাইনে যেগুলো, মানে কোনো ডট না, ভগ্ন যেগুলো, সেগুলো কিন্তু হচ্ছে প্রাইমারি লিগ্যান্ড, মানে প্রাইমারি এলিমেন্ট। এগুলোকে প্রাইমারি লিগ্যান্ড হিসেবে বলতে পারেন, কারণ এটা এই সেন্ট্রাল অ্যাটমের সাথে সেকেন্ডারি প্রাইমারি হিসেবে যুক্ত আছে। আর সেকেন্ডারি কোনগুলো? এই যে এগুলো যেগুলো ডট নাই, সেগুলো ডাইরেক্ট রেখার মতো দেখতে পাচ্ছেন অ্যামোনিয়া। এখানে সেকেন্ডারি কয়টা আছে? এখানে সেকেন্ডারি আছে ছয়টা অ্যামোনিয়া। এক, দুই, তিন, চার, পাঁচ এবং ছয়। এই যে একটা, দুইটা, তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, ঠিক আছে? ছয়টা যুক্ত আছে। আচ্ছা, এখন এখানে একটু রিন আহ, আচ্ছা, এখানে এটাকে একটু দুইটা মনে হয় রিপ্লেস হচ্ছে, দাঁড়ান, এটাকে তুলে দিই। এবার ভালো বুঝতে হবে। এবার দেখেন, এইখানে আমরা দেখতেছি যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা অ্যামোনিয়া দেখতে পাচ্ছেন, তাই না? তো ছয়টা অ্যামোনিয়া কার সাথে যুক্ত আছে, কি হিসেবে যুক্ত আছে? ছয়টা অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে যুক্ত আছে। কিভাবে বুঝলেন লিগ্যান্ড হিসেবে যুক্ত আছে? কারণ এটা ডাইরেক্ট রেখা দ্বারা যুক্ত এবং সেন্ট্রাল অ্যাটমের সাথে যুক্ত, তাই তো? এবং এটাকে আমরা লিখি কিভাবে সেটা আমরা একটু পরে দেখছি। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে মূল এলিমেন্টের সাথে লিখি। আর যেগুলো প্রাইমারি সেগুলোকে কোথায় লিখি? থার্ড ব্র্যাকের বাইরে লিখি। হ্যাঁ, এগুলো আয়নিত হইতে পারে প্রাইমারি গুলো। এবং এগুলোকে আমরা প্রাইমারি গুলোকে কিভাবে দেখাই? ডট দিয়ে দেখাই। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবার আসেন আমরা ভান্ডারের তত্ত্ব বোঝার চেষ্টা করি। ভান্ডারের তত্ত্বের সীমাবদ্ধতার আগে ভান্ডারের তত্ত্ব আমরা একটু দেখব। আচ্ছা, তো এবার আমরা আলোচনায় যাই। এখান থেকে আমরা পরে ফিরে আসবো হচ্ছে লিমিটেশন গুলো পড়তে। আমরা প্রথমে চলে যাই এখন ভার্নারের তত্ত্ব বোঝার জন্য। তো ভার্নারের তত্ত্ব বুঝতে হলে আমাদেরকে আরেকটু এবার আলোচনা শুরু করতে বেসিক গুলো আপনাদের ক্লিয়ার করলাম যে কোন কোন জিনিসগুলো আপনাদের লাগবে বোঝার জন্য, এবং কোন জিনিসের কনসেপ্ট না হলে ভার্নারের তত্ত্ব আপনারা ভালো করে বুঝবেন না। সেই জিনিসগুলো আমরা হচ্ছে যে বোঝার চেষ্টা করলাম। আশা করছি যে এটা আপনাদের মানে এই পুরা থিওরিটা পুরাটা রিয়েলাইজ করতে এবং আন্ডারস্ট্যান্ড করতে, এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা মেজর পার্ট কিন্তু এটি সম্পর্কে, এটি না জানলে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আপনার দক্ষতা যে নেই সেটি প্রমাণিত হবে। এখন হচ্ছে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে ভার্নার্স থিওরি, তাই তো? ভার্নার্স থিওরিকে আমি যতটুকু সম্ভব একদম সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা আপনাদের বুঝতে হেল্প করবে। এটাকে আমরা এভাবে লিখি: VERNERS, ভার্নার্স থিওরি। THEORY, ভার্নার্স থিওরি, ঠিক আছে? এই ভার্নার্স থিওরির
প্রথম, যেহেতু আমি বলেছি যেটা অনেক ভাবে আসতে পারে পরীক্ষায়, যেমন হচ্ছে জটিল যৌগের ক্ষেত্রে ভান্ডারের তত্ত্ব আলোচনা করো, তারপর জটিল যৌগ সম্পর্কিত ভান্ডারের তত্ত্ব আলোচনা করো, ভান্ডারের তত্ত্বের স্বীকার্যগুলো লিখো, ভান্ডারের তত্ত্বের লিমিটেশন লিখো, লিগ্যান্ড কাকে বলে, লিগ্যান্ডের সাথে ভান্ডারের তত্ত্বের সম্পর্ক কি, প্রাইমারি লিগ্যান্ড, সেকেন্ডারি লিগ্যান্ড কি, এদের মধ্যে পার্থক্য লিখো, ভান্ডারের তত্ত্বের ক্ষেত্রে প্রভাব আলোচনা করো ইত্যাদি। এই এতগুলো ফর্মে কোশ্চেনটা আসতে পারে। ডিরেক্টলি ভান্ডারের তত্ত্বের টিকা লিখো আসতে পারে। ডিরেক্টলি ভান্ডারের তত্ত্ব আলোচনা করো। ভান্ডারের তত্ত্ব আলোচনা করো যদি বলে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সীমাবদ্ধতা সহ আলোচনা করতে হবে, এটা মনে রাখবেন। সীমাবদ্ধতা সহ আলোচনা করতে হবে, শুধু তত্ত্বগুলো লিখে দিলে হবে না। আলফ্রেড ভার্নার সন্নিবেশ যৌগ নিয়ে কিন্তু উনি রিসার্চ করতেন। রিসার্চ করতে করতে ওনার কতগুলো যৌগের নেচার এবং প্যাটার্ন অ্যানালাইসিস করে, ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করে তিনি কতগুলো তত্ত্ব দেন, মানে থিওরি, কতগুলো প্রপোজাল উপস্থাপন করেন। এই প্রপোজাল গুলো বেসিক্যালি ভার্নারের তত্ত্ব বা ভার্নার্স থিওরি নামে পরিচিত। এখানে তিনি প্রথম বলছেন সকল ধাতু দুই ধরনের যোজ্যতা থাকবে। প্রথম যে প্যারামিটারটা, প্রথম প্যারামিটারটা হচ্ছে, প্রথম যে শর্তটা, সেটি হচ্ছে টু টাইপস থাকবে। কি থাকবে? টু টাইপস ভ্যালেন্সি, টু ভ্যালেন্সি, টু ভ্যালেন্সি, টু ভ্যালেন্সি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, এবং এটা সম্পর্কে নিশ্চয়ই আলোচনা করেছি কিছুক্ষণ আগে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, তাই তো? তো প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি নামে দুই ধরনের যোজনী থাকতে হবে, এটা হলো প্রথম প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মুখ্য যোজনী আয়নিত হতে পারে, কিন্তু গৌণ যোজনী আয়নিত হতে পারে না। মুখ্য যোজনীকে আমি বলেছিলাম যে প্রাইমারি ভ্যালেন্সিকে আমরা এভাবে এই যে ডট দিয়ে দেখাই, তার মানে হচ্ছে এটি কিন্তু আয়নাইজেবল, মানে আয়নিত হতে পারে। গৌণ যোজনী, এই যেমন কোবাল্টের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন এরকম ডাইরেক্ট NH3 লেখা ছিল, তাই না? আর এরকম ক্লোরিনের ক্ষেত্রে দেখেছিলেন যে ক্লোরিন এরকম ছিল। তার মানে এটি হচ্ছে আমার প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি ভ্যালেন্সির মাধ্যমে যুক্ত, প্রাইমারি, হ্যাঁ, প্রাইমারি ভ্যালেন্সি শো করছে এখানে। আর এটি হচ্ছে আমার সেকেন্ডারি ভ্যালেন্সি, বা এরা সেকেন্ডারি ভ্যালেন্সি যেগুলো শো করে সেগুলো কিন্তু লিগ্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে, সুতরাং এটা একটা লিগ্যান্ড, এটাকে আমরা বলতে পারি লিগ্যান্ড, লিগ্যান্ড। আর এটি হচ্ছে আমার প্রাইমারি ভ্যালেন্সি শো করে, এটা কিন্তু আয়নিত হতে পারে না। সেকেন্ডারি ভ্যালেন্সি আয়নিত হইতে পারে না, মনে রাখবেন। কেন আয়নিত হতে পারে না বুঝতেই পারছেন, ডট যেগুলো সেগুলো আয়নিত হতে পারে, হ্যাঁ। তা মুখ্য যোজনী ঋণাত্মক আয়ন দিয়ে পরিপূর্ণ হয়। গৌণ যোজনী নিরপেক্ষ অণু বা ঋণাত্মক আয়ন দ্বারা পূর্ণ। মুখ্য মুখ্য যোজনী মানে হচ্ছে যে মুখ্য যোজনী ঋণাত্মক আয়ন দ্বারা পরিপূর্ণ হয়। তার মানে হচ্ছে যদি কোবাল্ট 3+ থাকে, তাহলে এটাকে ক্লোরিন মাইনাস দিয়ে মানে প্রশমিত হবে, -3 তিনটা ক্লোরিন দিয়ে। সুতরাং মুখ্য যোজনীর যে প্লাস চার্জ সেটি মাইনাস চার্জ দ্বারা প্রশমিত হতে পারে। কিন্তু অন্যদিকে লিগ্যান্ড বা গৌণ যোজনী বা সেকেন্ডারি যে যোজনীগুলো আছে সেগুলো কিন্তু আপনার নিউট্রাল এলিমেন্ট। যেমন ধরেন এই অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু একটা প্রশম কম্পাউন্ড, নিউট্রাল এলিমেন্ট। নিশ্চয় নিউট্রাল এলিমেন্ট কি এবং কিভাবে হয় এটা বের করতে হয় সেটা নিশ্চয়ই জানেন, সেটা সম্পর্কে আলোচনা এখানে করছি না। আচ্ছা, এখন দেখেন যে এইটার যদি আমরা স্ট্রাকচার গুলোকে আমরা একটু চিন্তা করি, প্রাইমারি যোজনীগুলো, তো প্রাইমারি যোজনীগুলোর ক্ষেত্রে আমরা মানে বিভিন্ন রকমের গঠন পাবো, সেগুলো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারের সাথে জড়িত। আচ্ছা, তাহলে আমরা তিনটে চারটা পয়েন্ট পেয়ে গেলাম। 5 নম্বর পয়েন্টটা আমরা একটু দেখবো যে এদের ইলেকট্রনিক, যে 6 সংখ্যা বিশিষ্ট জটিল যে সমন্বয় অষ্টতলিক আকৃতির হয়, এটা আমরা যখন আমরা 4 বা 6 কোঅর্ডিনেশন নাম্বারের আপনার ইটা পড়বো, ওই যে স্টেরো রসায়ন পড়বো, তখন আমরা ওখানে পেয়ে যাব। তো আমি আপাতত এখানে বলে রাখি যে 5 নম্বর যে পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এইগুলো সাধারণত এদের যে আকৃতি, কমপ্লেক্স কম্পাউন্ড বা যৌগগুলোর যে আকৃতি বা জটিল যৌগগুলোর আকৃতি কোঅর্ডিনেশন নাম্বারের উপর ভিত্তি করে হয়ে থাকে। যেমন যেগুলো 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 যেগুলো, সেগুলো অবশ্যই ডি অরবিটাল ইলেকট্রন থাকে, মানে ডি কনফিগারেশন থাকে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা একটু জানতে চাই, সেটি হলো যে ঋণাত্মক আয়ন একই সাথে ধাতুর মুখ্য গৌণ যোজনী পরিপূর্ণ করতে পারে। এটি একটি ব্যতিক্রম জিনিস, যেটা মনে রাখতে হবে। আমরা একটু আমরা একটু আমরা একটু আমরা আমরা একটু হচ্ছে আহ, আমরা একটু ইয়ের সাথে চেষ্টা করব। সেটি হচ্ছে যে এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। ঋণাত্মক আয়ন একই সাথে ধাতুর মুখ্য গৌণ যোজনী পরিপূর্ণ করতে পারে, মুখ্য ও গৌণ যোজনী পরিপূর্ণ করতে পারে। তো এখানে মুখ্য গৌণ যোজনী পরিপূর্ণ করতে পারে, এর কথাটার অর্থ হলো
যে একই সাথে তারা প্রাইমারি ভ্যালেন্সি, একই সাথে তারা সেকেন্ডারি ভ্যালেন্সি, দুইটার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে। আচ্ছা, তো রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে গেলে তার মানে আপনি বুঝতে পারছেন যে এখানে তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে মাইনাস চার্জগুলো দেখেছিলাম, সে মাইনাস চার্জগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তারা হচ্ছে শুধু সেকেন্ডারি এলিমেন্ট হিসেবে থাকতে পারে, সেকেন্ডারি ভ্যালেন্স হিসেবে থাকতে পারে। তাহলে আমরা এরকম একটা ব্যতিক্রম এখন দেখবো, যেটিও কিন্তু ভার্নারের তত্ত্বে বলা হয়েছে। তাহলে এই ভার্নারের তত্ত্বের নেক্সট পয়েন্ট যেটি, সেটি হচ্ছে আমাদের চিত্রটা আমরা একটু এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমার সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট। কোবাল্ট, এখানে আমরা চারটা, তাই না? তো এখানে আহ এইখানে এরকম একটা থাকবে ক্লোরিন, ঠিক আছে। এখানে আর একটা, চার পাঁচটা, তাই না? পাঁচটা NH3, এখানে একটা দেন NH3। তাহলে কয়টা হলো অ্যামোনিয়া? এক দুই তিন চার পাঁচটা, আর একটা ছয়টা, সাত আটটা, তিন পাঁচ ছয় সাত আট, ওকে। এবার এটাকে আপনি থার্ড ব্র্যাকেট দেন। ব্যতিক্রমটা আলোচনা করছি যে আপনার ঋণাত্মক আয়নগুলো যে কখনো কখনো প্রাইমারি এবং মুখ্য এবং গৌণ যোজনী দুটোরই কাজ করে, সেটি রিপ্রেজেন্ট করার জন্য। তো আমরা যদি এটাকে ধরেন কানেক্ট করি বোঝানোর জন্য আর কি, এটা তাই না? এখন এখানে এখানে থাকলে তাহলে দুইটা ক্লোরিন, যৌগটার গঠনটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি, এটাকে এভাবে লিখতে পারেন। CO কোবাল্ট, ফার্স্ট ব্র্যাকেট NH3, এটা হচ্ছে ফাইভ, ফাইভ কোবাল্ট, আর এখানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন এইটারে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে Cl2। তার মানে এইটা এইটা হচ্ছে আমরা দেখি যে আমরা সেকেন্ডারি যে যোজনীগুলো শো করে সেগুলোকে আমরা কি করি, বাইরে লিখি, থার্ড ব্র্যাকেটের বাইরে। এই যে থার্ড ব্র্যাকেটের বাইরে দুইটা ক্লোরিন আছে, এটা সেকেন্ডারি। আর এই ক্লোরিনটা আহ, মূল কম্পাউন্ড যেটা বা মূল এলিমেন্ট যেটা সেটির সাথে যুক্ত আছে। তার মানে এটা এখানে এই ক্লোরিনটা মুখ্য যোজনী হিসেবে কাজ করছে, এবং এইটা এই দুটা ক্লোরিন গৌণ যোজনী হিসেবে কাজ করছে। সেই জন্য এই পয়েন্টটা অ্যারেঞ্জ করা হয়েছে যে আহ, ঋণাত্মক আয়ন একই সাথে ধাতুর গৌণ এবং মুখ্য যোজনী হিসেবে কাজ করতে পারে, বা মুখ্য এবং গৌণজনী পরিপূর্ণ করতে। এটি একটি ব্যতিক্রমী কনসেপ্ট, নর্মালির সাথে মানে ই করে, কমপ্লাই করে না। সেই জন্য এটাকে স্পেশালি মনে রাখবেন, এই পয়েন্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার আসেন তাহলে ভার্নারের তত্ত্বের যে মানে ইগুলো, মানে প্রপার্টিস গুলো, সেগুলো আমরা জানলাম যে কি কি প্রপার্টিস তারা বলেছে আমাদেরকে, তাই তো? তো আমরা যদি একটু সামারাইজ করি যে ভার্নারের তত্ত্বটা সম্পর্কে, সেটি হলো যে এই দুই ধরনের যোজনী থাকবে, একটা প্লাস একটা মাইনাস। এটার যেগুলো সেকেন্ডারি সেগুলো লিগ্যান্ড হিসেবে থাকবে, সেকেন্ডারি গুলো আয়োনাইজড হতে পারে না, প্রাইমারি গুলো আয়োনাইজড হতে পারে। প্রাইমারি গুলোকে ডট দিয়ে দেখানো হয়, প্রাইমারি গুলোকে ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের বাইরে লেখা হয়, আর সেকেন্ডারি গুলো থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে সেন্টার অ্যাটমের সাথে। সেকেন্ডারি গুলো লিগ্যান্ড হিসেবে কাজ করে, লিগ্যান্ড গুলো অনেক রকমের হতে পারে, হ্যাঁ। এবং কয়টা লিগ্যান্ড যুক্ত থাকে সেন্টার অ্যাটমের সাথে তার উপরে ডিজাইন করে যৌগের যে স্টিরিওকেমিস্ট্রি সেটি আলোচিত হয় বা সেটি নির্ধারিত হয়। আর কখনো কখনো ঋণাত্মক আয়নগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের যোগ্যতায় প্রদর্শন করে। এই হলো আপনার ভান্ডারের তত্ত্ব, ঠিক আছে। এই লাস্টেরটা হচ্ছে ব্যতিক্রমটা কি। তো এই ভান্ডারের তত্ত্বের এবার সীমাবদ্ধতা যদি আমরা আলোচনা করি যে সীমাবদ্ধতা গুলো কি কি আছে, তাহলে আমরা ভান্ডারের তত্ত্ব বুঝলাম। ভান্ডারের তত্ত্ব বোঝার জন্য কিন্তু অনেক যে জিনিসগুলো রয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু আমরা স্কিপ করে গেছি, মানে আমরা এখানে আলোচনা করিনি যেহেতু আগে আলোচনা করা আছে। সুতরাং ওইখানে ওই জিনিসগুলো আমরা একটু একটু হালকা টাচ করে গেছি, যেগুলো আপনার আগের ভিডিও থেকেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন যে আহ সীমাবদ্ধতাগুলোর ক্ষেত্রে যদি আমরা তাকাই, সীমাবদ্ধতাগুলো
সীমাবদ্ধতাগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো সীমাবদ্ধতাগুলো তাকালে লিগ্যান্ডের প্রকারের প্রভাব ভান্ডারের তত্ত্ব ধারণা করে যে সংখ্যার সংখ্যা কেবল কেন্দ্রীয় ধাতু আয়নের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, তবে লিগ্যান্ড প্রকার ও আকার সমন্বয় সংখ্যাকে প্রভাবিত করতে পারে। দেখেন এখানে কি বলছে, প্রথমটা লিগ্যান্ডের প্রকারের প্রভাব ভান্ডারের তত্ত্ব ধারণা করে যে সমন্বয় সংখ্যা মানে কোঅর্ডিনেশন নাম্বার কেবল কেন্দ্রীয় ধাতু আয়নের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, তাই বলতেছে। কিন্তু লিগ্যান্ডের প্রকার ও আকারও সমন্বয় সংখ্যাকে প্রভাবিত করতে পারে। সমন্বয় সংখ্যা মানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে সেটা কোন লিগ্যান্ড যুক্ত হচ্ছে তার উপরও কিন্তু ডিপেন্ড করে। কিন্তু তত্ত্বে বলা হয়েছে শুধু ইলেকট্রনিক কনফিগারেশনের কথা। আচ্ছা, সমন্বয় আইসোমারিজম ভান্ডারের তত্ত্ব কোঅর্ডিনেশন আইসোমারিজমের সমস্ত ধারণা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। উদাহরণস্বরূপ জ্যামিতিক আইসোমারিজম ও অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে ভান্ডারের তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, সবগুলো না, কিছু ক্ষেত্রে। এটা মনে মনে রাখতে হবে যে কোঅর্ডিনেশন আইসোমারিজম যেটা সেটা ব্যাখ্যা করতে পারে না। লিগ্যান্ড লিগ্যান্ড প্রতিক্রিয়া একাধিক লিগ্যান্ড যখন যুক্ত থাকে এদের মধ্যে যে রিপালসিভ যে ব্যাপারটা, বিকর্ষণের যে বিষয়টা, সেটা কিন্তু ব্যাখ্যা এখানে নাই। আরেকটা হচ্ছে কোঅর্ডিনেশনের গঠন সম্পর্কে সীমিত তথ্য ভান্ডারের তথ্য সমন্বয় যৌগের গঠন সম্পর্কে সীমিত তথ্য প্রদান করে, উদাহরণস্বরূপ এটি সমন্বয় যৌগের স্থানিক গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। অর্থাৎ জিওমেট্রিক্যাল যে আইসোমারিজম কোঅর্ডিনেশন কম্পাউন্ড সেটি সম্পর্কে কিন্তু ধারণা নিতে ব্যর্থ। আরটা হচ্ছে বান্দ্রায় তত্ত্ব সমন্বয় যোগের বৈশিষ্ট্য যেমন রং, চুম্বক বৈশিষ্ট্য ইত্যাদি ব্যাখ্যা করতে পারে না। আমাদের এই কোন একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ম্যাগনেটিক প্যারামিটার বা চুম্বক যোগ্য ব্যাখ্যা, চুম্বক প্রপার্টিজ ব্যাখ্যা করার জন্য আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশনের উপরেই ডিপেন্ড করতে হয়। সুতরাং এইগুলো দিজ আর দ্য লিমিটেশন। হ্যাঁ, এগুলো আচ্ছা। এখন আসেন, এই স্লাইডটা আমি বলতেছি না কারণ এটা আপনারা পারেন আমার ধারণা, কারণ এটা নিয়ে অনেকে পড়াশোনা হয়েছে, কারণ ইন্টারমিডিয়েট পড়েছেন, অন্যান্য ইয়ার গুলোতে পড়েছেন। ডায়াম্যাগনেটিক কখন হয়? যখন সবগুলো ইলেকট্রন পরিপূর্ণ থাকে। আবার এটা অক্টাহেড্রাল কেন হয়, এই যেটা, হ্যাঁ এটা নিশ্চয় জানা আছে। সুতরাং এখানে আমি কোঅর্ডিনেশন যৌগটা দেখানো আছে, দেখেন এই যে 1 2 3 4 5 6 যেটা আমরা আলোচনা করলাম। সুতরাং এই স্লাইডটা নিয়ে কিছু বলার নাই, এইটি নিয়েও কিছু বলার নাই। এটা এটা হচ্ছে ডি অরবিটালের যে সাব অরবিটাল ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্রতিটা সাব অরবিটাল দুটো করে ইলেকট্রন থাকে, তাই না? আচ্ছা, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জিওমেট্রি এবং হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জিওমেট্রি, এখানে যে আলোচনাটা করব সেটি হচ্ছে পুরো কোশ্চেনটা যখন আপনি অ্যান্সারটা পড়বেন, যেটা নোট আমাদের আছে, সেই নোটটা যখন পড়বেন তখন এই আলোচনাটা আপনাকে বুঝতে সহায়তা করবে নোটটা। সেই জন্য এই আলোচনাটা কোঅর্ডিনেশন নাম্বার 4 এর হচ্ছে পসিবল জিওমেট্রি হচ্ছে দুইটা। তার আমরা এখন কি শিখতেছি? আমরা এখন শিখতেছি কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশনের সংখ্যা যদি 4 হয় তার ডিস্ট্রিবিউশন কেমন হবে, কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তার ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটি সম্পর্কে জানা। তো এইখানে দেখেন, কোঅর্ডিনেশন নাম্বার যদি এটা হলো বেসিক, এই বেসিকের উপরে আপনি উত্তরটা বুঝতে পারবেন। আমরা এখন বেসিকটা শিখতেছি। কোঅর্ডিনেশন নাম্বার 4 তার মানে এটার জিওমেট্রি হবে দুই টাইপের, যেটা কিন্তু আপনার ভান্ডারের তত্ত্ব ওইভাবে বলা নাই। ভান্ডারের তত্ত্বে এইভাবে এটাকে স্পষ্ট করা নাই। কিন্তু আপনি মনে রাখেন যে কোঅর্ডিনেশন নাম্বার 4 যেটি, সেটার জিওমেট্রি হবে দুইটা, একটা হচ্ছে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। টেট্রাহেড্রালের গঠনটা এইটা পরীক্ষায় খাতা আঁকা সুবিধা হবে, যেটা এটা আঁকবেন। আর এক্সাম্পল যদি দিতে চান তাহলে এটা দিবেন, জিঙ্ক এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে টেট্রাহেড্রাল। আর স্কোয়ার প্ল্যানার হচ্ছে এইটা। স্কোয়ার প্ল্যানার এই যে এইটা এইটা স্কোয়ার এইটাকে আপনি আঁকতে পারেন, এটাও আঁকতে পারেন, যেটা